অনুমোদন পেল না গণস্বাস্থ্যের কিট, চিঠি দিয়ে জানিয়ে দিল ঔষধ প্রশাসন অধিদপ্তর। কিট সংকটে করোনা পরীক্ষা ব্যাহত, র্যাপিড টেস্টের পরামর্শ বিশেষজ্ঞদের। দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের 14 ঠিকাদার কালো তালিকাভুক্ত। রাজধানীতে সীমিত আকারে বসছে কোরবানির পশুর হাট, স্বাস্থ্যবিধি না মানলে পরিণত হবে ভয়াবহ, বলছে নগর বিশেষজ্ঞরা। ল্যাম্পি স্কিন রোগে উজাড় হচ্ছে খামার, কোরবানির ঈদকে সামনে রেখে বিপাকে খামারিরা, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ফের বাড়ছে নদ নদীর পানি, উত্তরে বড় বন্যার পদধ্বনি, যমুনার থাবায় বিলীন ঘরবাড়ি ও ফসলি জমি। নিয়ম ভঙ্গ করেই এমভি বাসারকে ধাক্কা দেয় রোকনুর 19, সরু চ্যানেলে মাস্টারদের প্রতিযোগিতা দুর্ঘটনার বড় কারণ। এবং জুয়ারির প্রস্তাব হালকাভাবে নেওয়া ছিল বোকার মতো ভুল, নিষেধাজ্ঞায় পড়ে সাকিব আল হাসানের উপলব্ধি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকালের সংবাদে, সাথে আছে আমি আকাশ হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা পরীক্ষার র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটের অনুমোদন দেয়নি ঔষধ প্রশাসন অধিদপ্তর। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণস্বাস্থ্য কেন্দ্র কথা জানায়। আর গণস্বাস্থ্য কেন্দ্রকে দেয়া এক চিঠিতে ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের গত 21 জুন তারিখের আবেদনের প্রেক্ষিতে গত 21 ও 23 জুন ঔষধ প্রশাসনের টেকনিক্যাল কমিটি অন ইনভেস্টিগেশন ড্রাগ, ভ্যাকসিন অ্যান্ড মেডিকেল ডিভাইস কমিটির 2টি সভা হয়। সেই সভায় আন্তর্জাতিক গাইডলাইনের আলোকে র্যাপিড অ্যান্টিবডি ডট প্লট কিটের সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি এর সর্বনিম্ন লেভেল যথাক্রমে 90% এবং 95% নির্ধারণ করা হয়েছে। গণস্বাস্থ্যের কিটের সেন্সিটিভিটি গ্রহণযোগ্য মাত্রার নিচে হওয়ায় এর রেজিস্ট্রেশন না দেওয়ার সুপারিশ করে টেকনিক্যাল কমিটি। কিট সংকটের কারণে ব্যাহত হচ্ছে দেশের বিভিন্ন স্থানে করোনা শনাক্তের পরীক্ষা। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে পর্যাপ্ত পরিমাণে কিট মজুদ থাকার কথা। সংকট ঠেকাতে শুধুমাত্র আরটিপিসিআর টেস্টের ওপর নির্ভর না করে র্যাপিড টেস্ট শুরু করার পরামর্শ দিচ্ছেন রোগতত্ত্ব বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। সম্প্রতি নোয়াখালীতে বন্ধ করে দেওয়া হয়েছে কোভিড-19 নমুনা সংগ্রহ। ফলে ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলায় বন্ধ রয়েছে আরটিপিসিআর টেস্ট। সংশ্লিষ্টরা জানান, টেস্ট কিটের সরবরাহ না থাকায় বন্ধ রাখা হয়েছে নমুনা সংগ্রহের কাজ। 4 দিন হয় নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনীর মানুষ কিটের কোনো হচ্ছে না, অথচ পরীক্ষা হচ্ছে না। একইভাবে এর আগে বরিশাল, ময়মনসিংহ সহ দেশের বেশ কিছু পিসিআর ল্যাবে বন্ধ থাকে আরটিপিসিআর টেস্ট। কিট সঠিক সময়ে সরবরাহ না থাকা ও কিট সংকট থাকায় এই জটিলতা। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে এখনো পর্যন্ত পর্যাপ্ত কিট মজুদ রয়েছে তাদের কাছে। এছাড়াও এসেছে নতুন আরো 1 লাখ কিট। আমাদের প্লেনের লেট করার কারণে আমাদের বাইরে থেকে যে কিটগুলো আসে সেটা আমাদের 2 দিন লেট ছিল। তো অলরেডি আমাদের 1 লাখের মধ্যে কিট চলে আসছে। বিভিন্ন জায়গায় আমাদের ডেলি বিভিন্ন জায়গা থেকে আমাদের বাইরে থেকে কিটগুলো আসছে, আমরা সরবরাহ করছি। রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, টেস্ট কিট সংকট তৈরি হলে এই সংক্রমণ আরো বাড়বে। মৃদু লক্ষণযুক্ত রোগী তাদের টেস্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করলে রোগটা কিন্তু ছড়াতেই থাকবে এবং যত বেশি রোগ ছড়াবে তত বেশি আমাদের জন্য বিপজ্জনক। শুধুমাত্র আরটিপিসিআর টেস্টের উপর নির্ভর না করে সামাজিক সংক্রমণের এই সময়ে র্যাপিড টেস্ট করানোর পরামর্শ তার। আরটিপিসিআর পদ্ধতির পরীক্ষার পাশাপাশি অন্যান্য উপায়ে আমাদের করোনা রোগীর শনাক্তের কথা সিদ্ধান্ত নিতে হবে এবং সেই তালিকাটাও আমাদের প্রকাশ করতে হবে। যেমন র্যাপিড টেস্টিং কিট, সেটা এখনো পর্যালোচনার মধ্যে আছে, কোন দেশ থেকে আমদানি করা যায় সেই বিষয়ে কাজ চলছে। জাতীয় টেকনিক্যাল কমিটির মতে, বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন অন্তত 25 থেকে 30 হাজার করোনা পরীক্ষা করানো জরুরি, যা দেশের 66টি ল্যাবে করানো সম্ভব নয়। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত 14 ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে এদের চিহ্নিত করে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন। গত বছরের 12 ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি চিঠিতে এই তালিকা পাঠায় দুদক।
কমিশনের সুপারিশের ভিত্তিতে এদের কালো তালিকায় নাম তোলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। দুদকের সুপারিশ অনুযায়ী কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতির দায় অভিযুক্ত ও আলোচিত কেরানি আফজাল হোসেনের স্ত্রী রুবিনা খানমের রহমান ট্রেড ইন্টারন্যাশনাল ও রূপা ফ্যাশন, মেসার্স মার্কেন্টাইন ট্রেড ইন্টারন্যাশনাল, বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল, ইউনিভার্সাল ট্রেড কর্পোরেশন, মেসার্স আহমেদ এন্টারপ্রাইজ, বেয়ার এভিয়েশন। গত 9 জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ সহ ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা আনয়ন এবং দুর্নীতি, প্রতারণা ও চক্রান্তমূলক কার্যক্রম প্রতিরোধের জন্য 14টি ঠিকাদারি প্রতিষ্ঠান ও তাদের স্বত্বাধিকারীদের কালো তালিকাভুক্ত করা প্রয়োজন বলে অভিমত দিয়েছেন দুদক। আমাদের তদন্তে যা এসছে, 11টি মামলা তদন্তে যেভাবে এসছে, যে সকল দুষ্ট সাপ্লায়ার বা কন্ট্রাক্টর তাদেরকে ব্ল্যাকলিস্ট করার জন্য আমরা মন্ত্রণালয়ে বলেছি 14টি সংগঠনকে, এবং আমরা চাই যে যারা দোষী তারা শাস্তি পাক, আইনের আওতায় শাস্তি পাক, এবং সেই শাস্তি দেখে ভবিষ্যতে যাতে কেউ এরকম যদি দুর্নীতি হয়ে থাকে এরকম দুর্নীতি বা অনিয়ম না করে। অর্থ মানব পাচার, ভিসা বাণিজ্য ও ঘুষ লেনদেনের অভিযোগে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে 21 দিনের জন্য কারাগারে পাঠিয়েছে দেশটির আদালত। বুধবার তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আরব টাইমসে প্রকাশিত সংবাদে জানা যায়, পাবলিক প্রসিকিউটর বাকি আসামিদের কারাদণ্ড অব্যাহত রাখার এবং একটি সংস্থার মালিককে 2000 দিনার অর্থদণ্ডে জামিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তার কোম্পানির বাংলাদেশি টাকায় প্রায় 140 কোটি টাকা জব্দ করা হচ্ছে। এই টাকা দেশের কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখার অনুরোধ করেছে পাবলিক প্রসিকিউটর। গত 6 জুন মানব পাচার, ভিসা বাণিজ্য ও অর্থ পাচার সংক্রান্ত অপরাধে পাপুলকে কুয়েতের মুশরেফ আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার 1 বছর আজ। গেল বছরের 26 জুন কলেজ রোড এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। এ হত্যা মামলার বেশিরভাগ আসামি জামিনে থাকায় ক্ষুব্ধ রিফাতের পরিবার। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তার পরিবার। আইনজীবীরা বলছেন, এরই মধ্যে 76 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আদালতের স্বাভাবিক প্রক্রিয়া শুরু হলেও শেষ হবে বিচার কার্যক্রম। বরগুনা প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরগুনার কলেজ রোড এলাকায় 2019 সালের 26 জুন সকাল 10:15টার দিকে প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করা হয় রিফাতকে। এ ঘটনায় 27 জুন 12 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে রিফাতের বাবা দুলাল শরীফ। বর্তমানে এ মামলা বরগুনা জেলা দায়রা জজ আদালত ও শিশু আদালতে বিচারাধীন রয়েছে। তবে এ মামলার বেশিরভাগ আসামিরা জামিনে থাকায় ক্ষুব্ধ রিফাতের পরিবার। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। ছেলে আমি হারাইয়ে আইছি, আমি কবরের কাছে আমি সারাদিন বসে থাকি। আসামিরা এখনো বাইরে বাইরে ঘুরে বেড়াইতেছে, মানে এটা আমাদের জন্য আসলে অনেক দুঃখজনক একটা ব্যাপার। আমার সরকার প্রতি আকুল আবেদন, যাতে এই মামলাটা যাতে দ্রুত রায় দেওয়া হয়। এদিকে মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী থেকে আসামি হওয়া রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির পরিবারের দাবি তিনি নির্দোষ। মিন্নি ছিল প্রত্যক্ষদর্শী এবং 1 নম্বর সাক্ষী। সেখান থেকে কুচক্রী মহলের চক্রান্তের কারণে আজকে মিন্নি আসামির কাঠগড়ায়। এখন পর্যন্ত সম্পূর্ণ আসামিদের সাক্ষী শেষ হয়েছে। এখন জাজমেন্ট এবং আর্গুমেন্টের জন্য অপেক্ষমান আছে। পাবলিক প্রসিকিউটররা বলছেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হলে দ্রুত সময়েই বিচার কার্য শেষ হবে। আগামী এখন কোর্ট বন্ধ, আদালত বন্ধ, যে কোনো সময় 342 জন্য ডেট হইবে এবং পরবর্তীকালে আর্গুমেন্ট এবং রায়। প্রসিকিউশন কেসটাকে সমর্থন করে সাক্ষী দিয়েছে, আসামিদের ম্যাক্সিমামই কনফেশন আছে। সুতরাং এই মামলায় আমরা রাষ্ট্রপক্ষ আশা করি যে সর্বোচ্চ সাজা এই মামলা আসামিরা পাবে। এ মামলায় দায়রা ও জজ আদালতে 76 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বর্তমানে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য অপেক্ষমান রয়েছে বলেও জানান তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারের ঈদুল আজহায় রাজধানীতে স্বাস্থ্যবিধি মেনেই সীমিত আকারে কোরবানির পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে কোরবানির পশুর হাট বসা নিয়ে ঢাকা সিটির 2 মেয়রের সাথে অনলাইনে বৈঠক শেষে তিনি এই কথা বলেন।
সুনির্দিষ্ট নীতিমালা করে দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেয়র। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি নিয়ে হেলাফেলা করলে পরিণতি ভয়াবহ হতে পারে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। এ ছবি গত বছরের ঈদুল আজহার কুরবানি পশুর হাটের। তখন দেশে অবশ্য করোনা ছিল না, ছিল জমজমাট পশুর হাট। তবে এবারের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। করোনার কারণে সবকিছুই উলটপালট। প্রতি বছরই বিভিন্ন শর্ত জড়িয়ে দিয়ে রাজধানীর ভেতরে অস্থায়ী পশুর হাট বসে। তবে এবার মানতে হবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। ঈদুল আজহাকে সুন্দরভাবে উদযাপনের জন্য পশুর হাট বসবে সুনির্দিষ্ট জায়গাতে, স্বীকৃত জায়গাতে, স্বাস্থ্যবিধি মেনে তা পরিচালনা করা হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। কুরবানি পশুর হাটে স্বাস্থ্যবিধির উপর নির্দিষ্ট গাইডলাইন তৈরির দাবি উত্তরের মেয়রের। উত্তর সিটি কর্পোরেশন থেকে আমরা একটা চিঠি দিয়েছি স্বাস্থ্য অধিদপ্তরে। আমরা মনে করি এই কোভিডের সময় কোভিড-19কে মোকাবেলা করে, কোভিড-19কে ম্যানেজ করে আমাদেরকে একটি হাটের বন্দোবস্ত করতে হবে। এই ব্যাপারে আমরা ক্রেতা, বিক্রেতা, ইজারাদার, ভলেন্টিয়ার সহ সকলের সহযোগিতা কামনা করব। তবে নগর বিশেষজ্ঞরা বলছেন, ঈদ উল ফিতরের মতো এবারের ঈদেও সাবধানতা অবলম্বন করতে হবে, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। জাতীয় যে সুরক্ষা কমিটি তৈরি হয়েছে, সেই বিশেষজ্ঞ কমিটির সুস্পষ্ট স্বাস্থ্য প্রোটোকল বিধিবিধান ছাড়া এবং সেই পরামর্শ মোতাবেক একটি যথাযথ ইনফ্রাস্ট্রাকচার এবং শহরের অভ্যন্তর পরিত্যাগ করে এবারের ঈদ উল আজহা এবং তার কোরবানির কার্যক্রম প্রতিপালন করা উচিত। করোনার এই অবস্থায় যে কোনো উপায়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত এবং মনিটরিংকে সর্বোচ্চ জোর দেওয়ার তাগিদ এই বিশেষজ্ঞের। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। রংপুর ও জামালপুরে গবাদি পশুর লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই দুই জেলায় প্রতিদিন বাড়ছে আক্রান্ত গরুর সংখ্যা। এতে দিশেহারা হয়ে পড়েছেন খামারিরা। এদিকে প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাল করিম বলছেন, লাম্পি স্কিন রোগ খুব ভয়াবহ কোনো কিছু নয়। এরই মধ্যে ভ্যাকসিন সহ নানা ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রংপুরে ভাইরাসজনিত লাম্পি স্কিন রোগে আক্রান্ত গবাদি পশুর সংখ্যা বেড়েই চলছে। এ রোগের নির্দিষ্ট কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন না থাকায় দ্রুত এক গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে পড়ছে। এতে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন খামারি ও প্রান্তিক কৃষকরা। খামারিরা জানান, এ রোগে আক্রান্ত গরুর শরীরে প্রথমে ফুলে কুটি কুটি হয়, পরে গরুর শরীরে প্রচণ্ড জ্বর এবং খাবারে রুচি কমে যায়। এ রোগে আক্রান্ত হয়ে গরু মারাও যায়। দুরবস্থায় আছি গরু বছর নিয়ে, মানে আমাদের এলাকার লোক একদম হাহাকার। সরকারি কোনো ডাক্তার নেই এখানে, আমাদের এখানে নাই, খালি মানে এলাকার ডাক্তারই চিকিৎসা করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, রংপুর বিভাগে কয়েক লাখ গবাদি পশুকে এরই মধ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে। সিমটোমেটিক পরিচর্যা হলো জ্বর হলে প্যারাসিটামল খাওয়ানো, আর শরীরে যেহেতু চাকা হয় জন্য একটু অ্যান্টিহিস্টামিনিক খাওয়ানো। এরপরে যদি কোনো কমপ্লিকেশন দেখা যায় তখন আমাদের ডাক্তারের শরণাপন্ন হয়, এছাড়া আর কিছুই করার দরকার নেই। একই চিত্র জামালপুরেও। এখানে এই রোগে আক্রান্ত হয়েছে বহু গবাদি পশু। প্রতিদিনই বাড়ছে এর সংখ্যা। এতে দিশেহারা হয়ে পড়ছেন খামারিরা। গরু চামড়া ফুলে গেছে, কোনো ডাক্তার এই ব্যবস্থা সার্ভিশন দিতে পারতেছে না। আমাদের সামনে কুরবানি, আমাদের গরু বাছুর পালা খুব সমস্যা, আমরা কোনো প্রতিকারই পাইতেছি না। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার দাবি, গবাদি পশুতে ভ্যাকসিন প্রয়োগ করলে এই রোগ হবে না। সময় মতো চিকিৎসা দেওয়া হলে গরু সুস্থ হয়ে যাবে। লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিনটা যে ভাইরাস এগেনস্টে ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিন দিলে এই রোগটা হবে না। যার জন্য আমি এর জন্য 40,000 ভ্যাকসিন এই এলাকার জন্য নিয়ে এসেছি। এদিকে প্রাণী সম্পদ মন্ত্রী বলেছেন, ল্যাম্পি স্কিন রোগ খুব ভয়াবহ কোনো কিছু নয়। এরই মধ্যে ভ্যাকসিন সহ নানা ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। টিম করে দিয়েছি, আমাদের টিমের পশু মানে প্রাণী সম্পদ ডাক্তার, যারা ভেটেরিনারি ডাক্তার, তারা ডোর টু ডোর যাচ্ছেন এবং এর পর্যাপ্ত ভ্যাকসিন আছে। তিনি আরো জানান, বেশ কয়েকটি টিম কাজ করছে, দ্রুতই নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টাঙ্গাইলের ভূয়াপুরে যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে বেশ কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। গেল 1 মাসের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি সহ শতাধিক বসতবাড়ি। তবে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় হতাশ ভাঙন কবলিতরা। এদিকে বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আতিকুর রহমান আতিক ও হুমায়ুন কবির সূর্যর তথ্য চিত্রে
ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের ভুয়াপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে গোবিন্দাসী, অর্জুনা, গাবসারা ও নিকরাইলে 4টি ইউনিয়নের কয়েকটি এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। আবার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া, খানুরবাড়ি ও ভালকুটিয়া এলাকায়ও ভাঙন শুরু হয়েছে। ভাঙনে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি ও বসতবাড়ি। হুমকির মুখে রয়েছে 300 বছরের পুরাতন কালী মন্দির, বিদ্যালয়, মসজিদ সহ বহু স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় প্রতি বছরই বর্ষা মৌসুমে নদী ভাঙনের কবলে পড়ছেন তারা। ভিটেমাটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নদী তীরবর্তী মানুষ। মারি তুলছি 10,000 লাভ চালানি দিয়ে হারতাইছি না, হাতে যে ভাঙ্গে যাইতেছে আঙ্গুর উপায় কি। আমরা চাই ভাত, আমগর ভাত করে দেখ, আমরা এইটুকুই আমরা সরকারের কাছে আকুল আবেদন। আমরা চাই কি বাড়িটা জানি আঙ্গুর রক্ষা করে দেয়। জিও ব্যাগ এবং ব্লক যদি না দেয়, এই বালু তো দূরের কথা, এই এলাকার দুই পারের কিচ্ছু থাকবে না। তবে এসব এলাকায় নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। এখানে সেটা হচ্ছে যমুনা সেতুর ভাটিতে এবং আমাদের এই অপটিকের ভিতরে কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন এলাকায় আমাদের গাইড বাঁধ হবে। কাজেই এই ভাঙন এলাকায় কিভাবে আমরা ভাঙন রক্ষা করা যায়, রক্ষা করে যাতে আমাদের গাইড বাঁধ আমরা পরিকল্পনা মোতাবেক করতে পারি, সেই জন্যই আমরা এটা পরিদর্শন করে দেখতেছি। এদিকে বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে ধরলা ও ব্রহ্মপুত্র অববাহিকার নির্মাঞ্চল প্লাবিত হয়েছে, আর তাতেই পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। এদিকে গেল 3 সপ্তাহে নদী ভাঙনে গৃহহীন হয়ে পড়েছে 4 শতাধিক পরিবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। প্রতি কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 6.5 কোটি টাকা। তবু প্রকল্প মেয়াদ শেষ হওয়ার আগেই ফুলে উঠছে সড়কের বিভিন্ন অংশ, বলছে যশোর খুলনা মহাসড়কের কথা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করায় সড়কের এই অবস্থা হয়েছে। যদিও সড়ক ও জনপদ বিভাগের দাবি, গাড়ির ওভারলোডের কারণে সড়ক আঁকাবাঁকা হয়ে ফুলে ফেপে উঠছে। রিপন হোসেনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। যশোর শহরের পালবাড়ি মোড় থেকে অভয়নগরের রাজঘাট পর্যন্ত 38 কিলোমিটার মহাসড়কের নির্মাণ কাজ শুরু হয় 2017 সালের জুলাই মাসে। চলতি বছরের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে ডিসেম্বর পর্যন্ত। সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধানে এই সড়কের নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব অ্যান্ড ব্রাদার্স এবং তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোং। তবে কাজ শেষ হওয়ার আগে 8 কিলোমিটার সড়ক ফুলে ফেঁপে উঠেছে। এতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। রাস্তা ঠিক করার 2-1 দিন পরে যে এই অবস্থা, লোড গাড়ি গেলে বসে যায়, রাস্তা বসে যায়, আমাদের যাতায়াতের খুব সমস্যা হয়। ট্রাকগুলো যে আপনার ড্রেন হয়ে গেছে আর কি, ড্রেন হয়ে এখানে পানি জমে আরো বসে গেছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করায় সড়কের এমন অবস্থা হয়েছে। এখানে মাটি সহ বিভিন্ন প্রকার, যেটা আসলে রাস্তার শিডিউলই আসে না, সেরকম জিনিস দিয়ে কাজ করা হয়েছে। খালি বালু দিয়ে গেছে, আর কোনো পাথর কিছু দেয়নি। উপরে যে আপনার সিলিংটা দিয়েছে, এটা কোনো পিচ দেয়নি, দেশে তেল ব্যবহার করেছে। রাস্তা নিম্নমানের খোয়া বালি দিয়ে করা হয়েছে, যার কারণে রাস্তা পরিস্থিতি এরকম। সড়ক ও জনপদ বিভাগ বলছে, যানবাহনের ওভারলোডের কারণেই মহাসড়কটি নির্মাণাধীন অবস্থাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে, সেজন্য পরীক্ষা করা হচ্ছে। তবে সড়কটি যান চলাচলের উপযোগী রয়েছে। নওপাড়া থেকে প্রচুর পরিমাণে ওভারলোডেড ট্রাক এবং রিপিটেড লোড আমাদের এই রাস্তার উপরে চলমান রয়েছে। ল্যাবরেটরি অ্যানালিসিস করে তারপর সিদ্ধান্ত নেব যে কেন হলো এবং এর রিমিডিয়াল মেজারটা কি। যশোর থেকে খুলনা পর্যন্ত যেতে গেলে আপনার কিন্তু কোথাও গর্ত বা আপনার কোনো রাফ সারফেস আমরা রাখিনি। যশোর খুলনা মহাসড়কের 38 কিলোমিটার উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 321 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা মোকাবেলায় সম্মুখ যোদ্ধা হিসেবে সেনাবাহিনীকে অংশগ্রহণের সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সেনা সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিটিসি এর মাধ্যমে সকল সেনানিবাসে সেনাবাহিনীর সকল পদবীর সদস্যদের উদ্দেশ্যে
একযোগে বক্তব্য রাখেন সেনাপ্রধান। স্বাস্থ্য সংক্রান্ত চলমান নির্দেশনা অনুসরণ করে দরবারে এই ভিটিসির আয়োজন করা হয়। তিনি করোনা মোকাবেলায় নিয়োজিত সেনাবাহিনীর চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ সকল পদবীর সদস্যদের কঠোর পরিশ্রম ও মানবিক দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করেন। একই সাথে ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত এলাকায় জনগণের সাহায্যে নিরলস প্রচেষ্টার জন্য সবাইকে ধন্যবাদ জানান। রাজধানীর রায়েরবাগ এলাকার একটি ফ্ল্যাটের বেসমেন্টে কাজী ম্যানুফ্যাকচার নামে ভেজাল হ্যান্ড স্যানিটাইজার তৈরির কারখানায় অভিযান চালিয়ে 3 জনকে আটক করেছে র্যাব। কারখানার মালিক কাজী মুন্না সহ প্রত্যেকেই 2 বছরের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে সিপিসি র্যাব 10-এর কোম্পানি কমান্ডার সাইফুর রহমানের উদ্যোগে র্যাব নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র বসুর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আটককৃতরা আবাসিক ভবনের নিচে সম্পূর্ণ অনুমোদন ছাড়াই ভেজাল হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বাজারে বিক্রি করে আসছিল। নিয়ম ভেঙেই ভোলার মেঘনা নদীতে বসুন্ধরা গ্রুপের এমভি এস.এ. বাশারকে ধাক্কা দেয় জাহাজ রকুনুর 19, এমনটাই বলছেন প্রত্যক্ষদর্শীরা। শুরু চ্যানেলে জাহাজ মাস্টারদের প্রতিযোগিতাও দুর্ঘটনার অন্যতম কারণ বলে মত ব্যবহারকারীদের। বৃহস্পতিবারের দুর্ঘটনায় এমভি এস.এ. বাশার এর মাস্টার মোহাম্মদ ইউসুফ আলী ভোলার দৌলত খান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ভোলা থেকে জুন্নু রায়হানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বুধবার বিকেলে এমভি এস বাশার জাহাজটি রামগতির সেলিম বাজার এবং দৌলত খান উপজেলার চৌকিঘাট এলাকার মাঝামাঝি পৌঁছলে অবৈধভাবে ওভারটেকিং করতে গিয়ে রকুনুর 19 নামের জাহাজটি সজোরে এমভি এস বাশার জাহাজটিকে ধাক্কা দেয়। এতে এমভি এস বাশারের মাঝখানের হেজ ফুটো হয়ে গমের মধ্যে পানি ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যে বসুন্ধরা গ্রুপের জাহাজটি পানির নিচে নিমজ্জিত হতে থাকে। পরে দ্রুত জাহাজটিকে দৌলত খান উপজেলার চৌকিঘাটা এলাকার একটি ডুবোচরে নোঙর করা হয়। রকুনুর 19 হঠাৎ করে আমাদেরকে মাইরা দিছে আর কি। মারার পরে আমরা আস্তে আস্তে দেখতেছি যে পানি ভিতরে যাইতেছে। পরে দেখলাম যে আমাদের লোড লাইন বাড়ি যাচ্ছে, ডাব বাড়ে, তখন আমরা বুঝলাম যে আমাদের ফাটিয়ে গেছে, নিচে জাল ডুবি যাবো। তখন আমরা দ্রুতভাবে চালাই। স্থানীয়রা জানান, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে পণ্যবাহী জাহাজগুলো ভোলার এই চ্যানেলটি ব্যবহার করে। চ্যানেলটি সরু হওয়ায় জাহাজগুলো সিরিয়াল করে ধীরে ধীরে চলতে হয়। অনেক সময় প্রতিযোগিতায় নামে জাহাজের মাস্টাররা, আর তাতেই দুর্ঘটনা ঘটে। কারা কারা কে চালে আগে যাবে গিয়া এই চিন্তা আমরা ওইদিকে থাকবো। আর ওই জায়গায় একটা ক্রুজ আছে, একটা ওই যাচ্ছে তোর লগে ওই জায়গাটা ক্রুজ আছে, একটা জাহাজটারে মনে করেন এই তো একটা জাহাজ এমনি আইতে আছে, আটটা জাহাজ এমনি আইতে আছে, এই দুই আটটা জাহাজ আটটা মারিয়ে দিতে আছে। যাওয়ার সময় কি করে খুব দ্রুতভাবে কার আগে খেয়ে যাবে, এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে এই জাহাজগুলো অ্যাক্সিডেন্ট হয়। ক্ষতিগ্রস্ত জাহাজের মাস্টার মোহাম্মদ ইউসুফ আলীর দাবি, নিয়ম অমান্য করে এমভি রকুনুর 19 জাহাজটি দ্রুত গতিতে এসে তাদের জাহাজকে আঘাত করলে এই দুর্ঘটনা হয়। অন্যান্য জাহাজদের মাস্টারদেরকেও সাক্ষী রাখছি এবং তাকেও বারবার বিএসএফ সতর্ক করছি। সে আমার কোনো কথাই শুনে নাই, সরাসরি আমার ডাইন পাশে আইসা তার হেড বেপরোয়াভাবে প্রচন্ড স্পিড আইসা আমার ডাইন পাশে মাঝখানে হেঁটে মাঝামাঝি বরাবর সজোরে ধাক্কা মারে। এ ঘটনায় 15 কোটি টাকার ক্ষতিপূরণের দাবি করে থানায় সাধারণ ডায়েরির কথা জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের সুপারভাইজার মোহাম্মদ উজির আলী। জাহাজে প্রায় 7 কোটি টাকার গম ক্ষতিগ্রস্ত হয়, ইভেন জাহাজও 8 কোটি টাকার। আমি এই বলে আমি সাধারণ ডায়েরি করছি দৌলত থানায়। জাহাজ ডুবির ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে জানিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনায় খাদ্য সংকট মোকাবেলায় বাড়ির আঙিনা ও পতিত জমিতে বিভিন্ন ধরনের সবজি ও ফল উৎপাদন করছেন চুয়াডাঙ্গার কৃষকরা। তবে ন্যায্য দাম পাবে কিনা তা নিয়েও তাদের শঙ্কা রয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। জামান আক্তারের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। করোনা পরবর্তী সময়ে যাতে খাদ্য সংকট দেখা না যায় সে কারণে মাঠে মৌসুমী ফসলের পাশাপাশি বাড়ির আঙিনা ও পতিত জমিতেও বিভিন্ন সবজি ও ফলের চাষ করছেন চুয়াডাঙ্গার কৃষকরা। করোনার কারণে চুয়াডাঙ্গার কৃষকরা আসলে চাষাবাদ বন্ধ করে বসে নেই, চাষাবাদ চালিয়ে যাচ্ছে। ঘরে বসে থাকে তাহলে তো আপনার কিছু উৎপাদন হবে না। তা সরকারের কাছে আমাদের প্রত্যাশা আমাদের কৃষি খাতে
দিকে একটু যেন সুনজর দেয়। করোনার কারণে আমাদের যে জমিগুলো পতিত পড়েছিল সেগুলো আমরা চাষ করছি, যে কটা পড়েছিল খাদ্য যাতে অভাবটা না হয় বাংলাদেশে। সবজি আবাদ সবাই ভালোই করছে, কিন্তু এই চাষাবাদ দেখা যাচ্ছে যে আপনার বেচা কেনা করার সময় চাষিরা দাম পাবে কিনা এটা নিয়ে একটু চিন্তিত আছে। চুয়াডাঙ্গার সবজির সুনাম রয়েছে দেশ জুড়ে। এখানকার মাটি ও আবহাওয়া সবজি ও ফসল উৎপাদনের জন্য বেশ উপযোগী। করোনা কালেও কৃষকদের সবজি উৎপাদনে সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের চুয়াডাঙ্গা জেলায় এমনিতেই খাদ্য উদ্বৃত্ত জেলা, এখানকার কৃষকরা অনেক উদ্যমী, আগ্রহী। করোনা পরিস্থিতির কারণে আমাদের যাতে অন্য অন্য জায়গায় কৃষকরা কাজ করতে পারছে না, আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি যেন তারা স্বাস্থ্যবিধি মেনে কৃষি কাজগুলো করে, আমরা সেইভাবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চুয়াডাঙ্গায় কৃষি জমি রয়েছে ৯৫,৩৬০ হেক্টর। এবছর এখানকার কৃষি জমিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফসল উৎপাদন হবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দুর্গম পাহাড়ি এলাকায় প্রাচীন কয়েকটি গিরিখাতের সন্ধান পাওয়া গেছে। লাসুবন বা পাহাড়ি ফুল নামে এই এলাকায় রয়েছে ছোট বড় অনেক পাথুরে ছড়া। এরই মধ্যে বড় ৩টি গিরিখাত সম্প্রতি নজর এসেছে পর্যটকদের। এলাকাটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান হতে পারে বলে মনে করছেন অনেকে। তবে প্রাণ প্রকৃতি রক্ষা করে নতুন এই পর্যটন স্পটের উন্নয়নের কথা বলছেন পরিবেশবিদরা। সৈয়দ বৈতুল আলীর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে মৌলভীবাজারের সিন্দুরখা ইউনিয়নের একটি খাসিপল্লীর ভেতরে পাহাড়ি ফুল এলাকা। এখানে রয়েছে ক্রেমক্লু, ক্রেমকেরি, ক্রেম উল্কা নামের 3টি বড় গিরিখাত। আছে অর্ধশত ছোট বড় ঝর্ণা। ভারত থেকে নেমে আসা লাঙ্গুলিয়া ছড়ায় মিলিত হয়েছে এসব গিরিখাত ও পাথরে ছড়া। স্থানীয়রা বলছেন অবাধে পর্যটকদের এখানে প্রবেশাধিকার দিলে ক্ষতিগ্রস্ত হতে পারেন তারা। তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের দাবিও তাদের। কিভাবে করলে যাতে পরিবেশ রক্ষা করা যায় এবং এই ভারসাম্য যাতে রক্ষা হয় এবং আমাদের নৃতাত্ত্বিক খাসি গোষ্ঠী যাতে সংস্কৃতি যাতে বিনষ্ট না হয়। এটা পাহাড়ি রাস্তা এবং খুব ভয়ানক একটা রাস্তা, সবাই এখানে আসতে পারে না। পরিবেশবিদরা বলছেন মৌলভীবাজারে নতুন নতুন অনেক পর্যটন স্পটের সন্ধান মিলছে। পর্যটনের জন্য সুখবর হলেও প্রাণ প্রকৃতির জন্য তা সুখবর নয়। তাই পর্যটনের নামে প্রকৃতি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টি চিন্তা করতে হবে। যে আদিবাসী আছে তাদেরকে সম্পৃক্ত করে যদি আমরা পর্যটন শিল্পের বিকাশ ঘটাই, আমি মনে করি পর্যটন শিল্পের বিকাশ হবে, কিন্তু প্রাণ প্রকৃতিকে রক্ষা করে কিন্তু সেই বিকাশ সাধন করতে হবে। সীমান্তবর্তী এই স্থানে এখনো রাস্তাঘাট গড়ে ওঠেনি। এই কারণেই ঝুঁকি নিয়ে পর্যটকদের আপাতত সেখানে না যেতে পরামর্শ দিচ্ছেন জেলা প্রশাসক। যাওয়া আসার এখনো রাস্তা ভালোভাবে তৈরি হয়নি, তা আমি সবাইকে অনুরোধ করব এই মুহূর্তে এই দুর্গম পাহাড়ি ঝর্ণা অথবা এই গিরিখাতে কোনো অবস্থাতে লোকজন না যেয়ে অবকাঠামোগত উন্নয়নের পর সীমিত আকারে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার অর্থ বাণিজ্য সংবাদ। গেল মে মাস থেকে চট্টগ্রাম বন্দরে পণ্য আমদানি রপ্তানির গতি বেড়েছে। করোনা পরিস্থিতির মধ্যে একে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। সরকারের সুযোগ সুবিধা পেলে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব কেটে আবারও ঘুরে দাঁড়াবে এমন অভিমত ব্যবসায়ী নেতাদের। নয়ন বুড়াজের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল এপ্রিলে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি দুই খাতে বড় ধরনের ধস নেমেছিল। এর মধ্যে সবচেয়ে বেশি ধস নেমেছিল পণ্য রপ্তানিতে। তবে মে মাসে আমদানি রপ্তানির গতি বেড়েছে। বন্দর কর্তৃপক্ষ বলছে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ার কারণে কন্টেইনারের জট কমেছে, ফলে আমদানি ও রপ্তানি দুই খাতেই অগ্রগতি হয়েছে। বিগত বছরের একই সময়ের সাথে যদি আমরা তুলনা করি তাহলে দেখা যায় বন্দরের কার্গো হ্যান্ডলিং, জাহাজ হ্যান্ডলিং পূর্বের তুলনায় বরং বৃদ্ধি পেয়েছে। বন্দরের তথ্য মতে এপ্রিল মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 14,744টি কন্টেইনারে পণ্য রপ্তানি হয়েছিল, যা 16 বছরের মধ্যে সবচেয়ে কম। মে মাসে 33,836টি কন্টেইনারে রপ্তানি পণ্য পরিবহন করা হয়। গত বছর একই সময়ের তুলনায় তা 55% কম। চলতি জুন মাসে গতি আরও বেড়েছে রপ্তানিতে। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন করোনা পরিস্থিতিতে পণ্য রপ্তানি স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও সময় লাগবে। এখনো পরিস্থিতি পুরোপুরি অস্বাভাবিক।
কারণ মে মাসে কিছুটা বেড়েছে, এটি আগে যে কাস্টমাররা গুডসগুলো হোল্ড করেছিল তার একটা ছোট অংশ হয়তো তারা ছাড় দিয়েছে। আমদানি রপ্তানির ক্ষেত্রে যে প্রভাবটা পড়েছে সেটা বিশ্বের যে বিপর্যয়, সেই বিপর্যয়ের সাথে কিন্তু সংশ্লিষ্ট। বিজিএমইএ বলছে এই সংকটের সময় দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও সমন্বিত উদ্যোগের প্রয়োজন। ব্যবসা বাণিজ্যকে বাঁচিয়ে রাখার জন্য সরকার একটা প্যাকেজ নিয়ে আসতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা যারা বিজনেস করি তারাও কমে যাতে অল্পেতে যাতে বাঁচতে পারি সেটা শিখতে হবে। চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে দেশের মোট আমদানির 82% আসে, আর রপ্তানি পণ্যের 91%ই যায় এই বন্দর দিয়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক। আবার ইউরোপে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে। এই অঞ্চলের বিভিন্ন দেশে লকডাউন শিথিল করার পর করোনার এই প্রকোপ নিয়ে সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘ। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বুধবার একদিনেই সর্বোচ্চ প্রায় ৩৮,০০০-এর বেশি মানুষের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। ইউরোপে গেল কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো কোভিড-19 সংক্রমণের সাপ্তাহিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর যুক্তরাষ্ট্রে নতুন সংক্রমণের এই হার মূলত দেখা যাচ্ছে সাউথ এবং ওয়েস্ট ফ্লোরিডা, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা এবং টেক্সাসে। এই রাজ্যগুলোই একদিনে সর্বোচ্চ আক্রান্তের ওই সংখ্যা জানিয়েছে। বিশ্বজুড়ে করোনার প্রকোপ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে, বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। গেল 24 ঘন্টায় বিশ্বে প্রায় 1,76,000 মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে, আর মারা গেছে 5,000-এর বেশি মানুষ। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19-এ মোট মৃতের সংখ্যা প্রায় 4,91,000 দাঁড়িয়েছে, আর মোট আক্রান্ত প্রায় 97 লাখ মানুষ। সম্প্রতি সমালোচিত ওয়েব সিরিজ নিয়ে গ্রামীণফোন ও রবির কাছে ব্যাখ্যা চেয়েছে তথ্য মন্ত্রণালয়। তথ্য অধিদপ্তর থেকে কোম্পানি দুটির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পৃথক পত্র জারি করা হয়। পত্র দুটিতে বলা হয়, ওয়েব সিরিজের নামে সেন্সরবিহীন কুরুচিপূর্ণ ভিডিও কন্টেন্ট এই দুটি প্ল্যাটফর্ম ও নেটওয়ার্ক ব্যবহার করে আপলোড ও প্রচার করা হয়েছে, যা সরকারের দৃষ্টিগোচর হয়েছে। এটি আপলোড এবং প্রচার করার জন্য সরকারের কোনো রেজিস্ট্রেশন বা লাইসেন্স প্রাপ্ত কিনা তাও জানতে চাওয়া হয়েছে। এ ধরনের ভিডিও কন্টেন্ট প্রচার প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন ও সামাজিক মূল্যবোধের পরিপন্থীও বলে জানানো হয়। মহাজাগতিক এক অদ্ভুত ঘটনার খবর দিয়ে শেষ করছে এখনকার আয়োজন। মহাকাশে এক অদ্ভুত ও মহাশক্তিশালী নক্ষত্রকণা হাজির হয়েছে, আর এই নক্ষত্রকণার বয়সও খুব বেশি দিন নয়, মাত্র 240 বছর। যদিও এর অবস্থান পৃথিবী থেকে 16,000 আলোকবর্ষ দূরে। আর এই নিউট্রন নক্ষত্রটি ভয়ঙ্কর রকম চৌম্বকীয় ক্ষমতা সম্পন্ন, যা এক নিমিষেই উড়িয়ে দিতে পারে যাবতীয় প্রাণ প্রতিমা। আরো জানাচ্ছেন নাহিদ জিহান। মহাজগতে নতুন এক নক্ষত্রকণা আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা, যা পৃথিবীর মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অবস্থান করছে। অন্যান্য নক্ষত্রকণা থেকে এর বয়সও কম, আবার দ্বিগুণ শক্তিশালী, কারণ এটির ক্রমাগত ঘূর্ণনের কারণে এর মধ্যে তৈরি হয়েছে প্রচণ্ড শক্তিশালী এক চৌম্বকীয় ক্ষেত্র, আর এর শক্তিতে ভেঙে চুরমার হয়ে যাবে সব অণু পরমাণু। মূলত সূর্যের গ্যালাক্সির বাইরে আরও অনেক নক্ষত্র রয়েছে, যাদের অনেকেরই মৃত্যু হয় প্রচণ্ড বিস্ফোরণে, যাকে সুপারনোভা বলা হয়, যা থেকে শক্তি সঞ্চয় করে তৈরি হয় এসব নক্ষত্রকণা। 16,000 আলোকবর্ষ দূরে এই ম্যাগনেটার থেকে ঠিকরে বেরিয়ে আসা আলো নজরে এসেছে গত 12ই মার্চ। নাসার নীল গেহরে সুইফট অবজারভেটরি জানায়, এই ম্যাগনেটিক সুপার পাওয়ারের আয়তন খুব বেশি নয়, মাত্র 15 থেকে 30 কিলোমিটার ব্যাসার্ধ। ভারতীয় বিজ্ঞানীদের ভাষায় এই অতি শক্তিশালী ম্যাগনেটারের নাম দেয়া হয়েছে মহাজাগতিক শিশু। এর আয়তন সূর্যের আয়তনের 1 লক্ষ কোটি ভাগেরও 1 ভাগ হলেও এর ভর সূর্যের দ্বিগুণ। এটি একটি বিরল জাতের নিউট্রন নক্ষত্র, যাকে নিয়ে তাই রীতিমতো হইচই পড়ে গেছে জ্যোতির্বিজ্ঞানীদের মাঝে। নাহিদ জিহান, নিউজ 24। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অনুমোদন পেল না গণস্বাস্থ্যের কিট, চিঠি দিয়ে জানিয়ে দিল ঔষধ প্রশাসন অধিদপ্তর। কিট সংকটে করোনা পরীক্ষা ব্যাহত, র্যাপিড টেস্টের পরামর্শ বিশেষজ্ঞদের। দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের 14 ঠিকাদার কালো তালিকাভুক্ত।
রাজধানীতে সীমিত আকারে বসছে কোরবানির পশুর হাট, স্বাস্থ্যবিধি না মানলে পরিণত হবে ভয়াবহ, বলছে নগর বিশেষজ্ঞরা। ল্যাম্প স্কিন রোগে উজাড় হচ্ছে খামার, কোরবানির ঈদকে সামনে রেখে বিভাগকে খামারিরা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ফের বাড়ছে নদ নদীর পানি, উত্তরে বড় বন্যার পদধ্বনি, যমুনার থাবায় বিলীন ঘরবাড়ি ও ফসলি জমি। নিয়ম ভঙ্গ করে এমভি বাসারকে ধাক্কা দেয় রকনুর 19, সরু চ্যানেলে মাস্টারদের প্রতিযোগিতা দুর্ঘটনার বড় কারণ। এবং জুয়ারির প্রস্তাব হালকাভাবে নেওয়া ছিল বোকার মতো ভুল, নিষেধাজ্ঞায় পড়ে সাকিব আল হাসানের উপলব্ধি। দর্শক, এই ছিল এখনকার আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।